7 তারিখে মমতা ব্যানার্জি ড্রামা করুন, ওই দিন আমরাও চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেব। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। চোর মমতার বিরুদ্ধে আবার আওয়াজ তুলতে হবে, চোরেদেরকে আমরা জেলে দেখতে চাই। এই প্রশ্নটা তারা রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের করা উচিত, করছেনও, তারা করছেন যে তা নয় তা। তো আমরা বারে বারে যেটা প্রথম দিন থেকে বলেছি যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে, সেটা আঁচ করেই কিন্তু বিজেপির প্রায় 15 জন বিধায়ক 30 ডিসেম্বর এসএসসি চেয়ারম্যানের সঙ্গে মিট করতে চেয়েছিলাম, উনি পালিয়েছিলেন, এবং আমরা সচিবের সঙ্গে মিট করেছিলাম। সেখানে আমরা বর্তমান প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের দায়িত্ব নেওয়ার পরে যে হিয়ারিং দুটো তিনটে দেখেছি, তাতে যোগ্য অযোগ্য বাছাই করার ব্যাপারে এসএসসিকে তথা রাজ্য সরকারকে অনেকবার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু তারা অযোগ্যদের বাঁচানোর জন্য এটা করেনি। এটা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা সবাই বলছি। কালকে মুখ্যমন্ত্রী দিগ্ভ্রান্ত হয়ে উন্মাদের মতো কতগুলো প্রশ্ন করেছেন, কতগুলো অভিযোগ করেছেন কালকের প্রেস কনফারেন্সে। ওই প্রেস কনফারেন্স শুনে মনে হচ্ছিল চোরের মায়ের লম্বা গলা, চোরের মায়ের লম্বা গলা, এবং উনি অবৈধভাবে নিয়োগ হওয়ার জন্য এবং এসএসসির জন্য প্যানেল বাতিলকে নিয়ে কোনো প্রশ্ন করেননি। কেন হলো, কারা করলো, তার ফ্যাক্ট ফাইন্ডিং করেননি। গোটা ভারতবর্ষে আজকে পশ্চিমবঙ্গ এমনিতেই নানা বিষয়ে কালিমা লিপ্ত হয়েছে এই মুখ্যমন্ত্রীর সময়কালে, বিশেষ করে গত কয়েক বছরে অভয়াকাণ্ড সহ। আপনাদের কালকে মুখ্যমন্ত্রী বলেছে এসএসসি অটোনমাস বডি। মুখ্যমন্ত্রী কি জানেন যে 2013 সালে ব্রাত্য বসুর কাছ থেকে দপ্তরটা যখন পার্থ চ্যাটার্জিকে দিলেন এবং চিত্তরঞ্জন মণ্ডলকে, অধ্যাপক চিত্তরঞ্জন মণ্ডলকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে সরানো হলো, একটা সৎ মানুষকে, তারপরে এই পার্থ চ্যাটার্জি এসএসসির অটোনমিটা খতম করেছে। এসকে সিনহা রিটায়ার্ড অফিসারের নেতৃত্বে একটা কমিটি তৈরি করেছিল, যে কমিটির কাজ পার্থ চ্যাটার্জির বাঁশদ্রোণীর বাড়ি থেকে করা হতো। মুখ্যমন্ত্রী কি জানেন তার হোম পাওয়ার দপ্তর থেকে নিয়োগ করা ওএসডি এবং পিএস টু এডুকেশন মিনিস্টার, WBCS ক্যাডারের অফিসার অভিজিৎ, তিনি এসকে সিনহার যে টিম ছিল তার মেম্বার। মুখ্যমন্ত্রী বলছেন এসএসসি অটোনমাস বডি। এসএসসির অটোনমি যে পার্থ চ্যাটার্জি খতম করেছেন 17 সালে, এটা কি মুখ্যমন্ত্রী জানা আছে? মুখ্যমন্ত্রী তার হোম পাওয়ার দপ্তর নিয়োগকৃত অফিসাররা যিনি মন্ত্রীর সঙ্গে অ্যাটাচ, তিনি এই রিক্রুটমেন্ট কমিটির মেম্বার হন কি করে? এসএসসির সত্তাকে সরিয়ে এসকে সিনহা, কল্যাণময় গাঙ্গুলি, এরা কি করে নিয়োগ প্রক্রিয়াতে ঢোকেন, এটা কি মুখ্যমন্ত্রী জানেন না? তাই মুখ্যমন্ত্রী তার মহাসচিব ব্রাত্য বসুকে ঘাড় ধাক্কা মেরে সরিয়ে যাকে তিনি মন্ত্রী করেছিলেন, তাকে, যিনি কথায় কথায় পার্থদা ছাড়া তার কোনো কাজ হতো না, তাকে দিয়ে এটা করেছেন। এবং এই যে 6000 অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার জন্য ক্যাবিনেটের রেজুলেশন, এই ফর্মুলাটা কে বের করেছে? এই ফর্মুলা
মনীষ জৈন এডুকেশন সেক্রেটারি, একজন করাপ্টেড আইএস, তিনি এই ফর্মুলা বের করেছিলেন এবং একটা ল ফার্ম, পরবর্তীকালে আমি নাম বলে দেব, তারা এর সঙ্গে যুক্ত, ভাইপো ঘনিষ্ঠ ল ফার্ম। এবং 2021 সালে যখন মামলা হয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের ইজলাসে, এটা পরেশ অধিকারীর মেয়েকে অবৈধভাবে ওয়েটিং লিস্টে নাম থাকা সত্ত্বেও চাকরি দিতে গিয়ে ববিতা দাস তিনি যে মামলা করেছিলেন, সেই মামলার ফলশ্রুতিতেই তদানীন্তন বিচারপতি, আজকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, যার উপরে কালকে মুখ্যমন্ত্রী খুব রাগ দেখিয়েছেন, একজন জাস্টিসকে, একজন বর্তমান এমপিকে তার পদবি বিকৃত করে, যেহেতু তিনি হিন্দু, এটা অন্য ধর্মের লোককে পারতেন না করতে, ডাঙ্গুলি। তাহলে পশ্চিমবাংলার যত গাঙ্গুলি আছে সবাই কি ডাঙ্গুলি মুখ্যমন্ত্রীর ভাষায়? এটা মুখ্যমন্ত্রী ব্লিচিং ফিনাইল দিয়ে ওর মুখটা পরিষ্কার করা দরকার আগে। এত নোংরা ভাষা, নোংরা কদর্য আক্রমণ উন্মাদের মতো। ভাইপো মাল তুলেছে কুন্তল শান্তনু কালীঘাটের কাকুর মাধ্যমে, ভয়েস রেকর্ডে ধরা পড়েছে, 73 মিনিটে 73 বার অভিষেক ব্যানার্জি বলেছে, আর উনি কিচ্ছু জানেন না। চোরের মায়ের লম্বা গলা, ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। তিনি কেঁদে ভাসিয়ে দিচ্ছেন। আমি 44 প্যারাটা পড়ার জন্য আমার বঞ্চিত চাকরি প্রার্থী, বঞ্চিত নয়, যারা মমতা ব্যানার্জির ভুলের খেসারত দিলেন, তাদের কাছে বলবো প্যারা 44 পড়ুন। 3 মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, এ ধরনের কোনো কথা লেখা আছে বলে আমার চোখে পড়েনি। যারা আগে যেখানে কাজ করতেন সেই কথা বলা হয়েছে। এবং আমি অনেক এক্সপার্ট লয়ার, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, এবং আমারও দীর্ঘদিন ধরে, আমরা লয়ার না হলেও ল মেকার, 2006 থেকে একাধিকবার এমপি এমএলএ। আমার মনে হয়েছে যাদের ওএমআর ঠিক আছে, তারা যদি ন্যাচারাল জাস্টিস চেয়ে ইন্ডিভিজুয়ালি সুপ্রিম কোর্টে আবেদন করেন, নিশ্চয়ই মহামান্য উচ্চতর আদালত মানবিক এবং সহানুভূতির দিক থেকে এই 9 বছর পরে তাদের পরীক্ষায় বসে নতুন করে উত্তীর্ণ হওয়া অনেক সমস্যার মধ্যে পড়তে পারে। তাই যোগ্যদের ক্ষেত্রে আমার এটা পরামর্শ, তাদের একজন শহীদ হিসাবে, কারণ এই ঘটনা ঘটতে যাচ্ছে জেনেই শুভেন্দু অধিকারী এবং আমার 15 জন এমএলএ সাথী 30 ডিসেম্বর এসএসসি সচিবকে বলেছিলাম, আপনি যোগ্য অযোগ্য বাছাই করুন। কারণ আমি জানতাম মমতা ব্যানার্জি করবে না, কারণ তিনি তার ভাইপোকে দিয়ে 700 কোটি টাকা তুলেছেন চাকরি বিক্রি করে। সেই জন্য লালচুল কানেদুল যুবা তৃণমূল, শান্তনু কুন্তলরা এবং লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর, যিনি বারবার বলেন আমার সাহেব পর্যন্ত কেউ যেতে পারবে না, সেই সাহেবের নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, যা সিবিআই চার্জশিটে ভয়েস স্যাম্পল টেস্ট করার পরে চার্জশিটে উল্লেখ করা হয়েছে 73 মিনিটের কথোপকথনে 73 বার অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করেছে। কালীঘাটের কাকু, লিপস অ্যান্ড বাউন্স, যার ডাইরেক্টরের নাম শ্রী অমিত ব্যানার্জি, মমতা ব্যানার্জির দাদা, যার ডাইরেক্টরের নাম শ্রীমতী লতা ব্যানার্জি, অমিত ব্যানার্জির সহধর্মিনী, যার ডাইরেক্টরের নাম রুচিরা ব্যানার্জি নারোলা, তিনি কার সহধর্মিনী সবাই জানেন। এবং যে লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার এখনো অভিষেক ব্যানার্জির কাছে আছে। অতএব প্রমাণিত মুখ্যমন্ত্রীর পরিবার এই চুরি, দুর্নীতি, 700 কোটি টাকা, 6000 চাকরি বেচার ক্ষেত্রে 6000-এর কাছেই টাকা নেয়নি, 700-800 তৃণমূলের নেতা পেয়েছেন, যার মধ্যে এমএলএদের মেয়ে, ছেলে, আত্মীয় স্বজন, জেলা পরিষদ কাউন্সিলর আছে। এর আগে আমরা একটা গ্যালারি করেছিলাম বিধানসভায়,
আবারও গ্যালারি করে তাদের ছবি প্রকাশ করব কোন কোন নেতা নেত্রী এমএলএ এমপির আত্মীয়রা পেয়েছেন। বাকি চাকরি বেচা হয়েছে। তাই আমি যাদের ওএমআর ঠিক আছে তাদের ক্ষেত্রে আবেদন করব যে আপনাদের উচিত ন্যাচারাল জাস্টিসের জন্য ইন্ডিভিজুয়াল রিট সুপ্রিম কোর্টে করে আপনাদের আরেকটা আইনি চেষ্টা করা। আমি গতকালও বলেছি, আজও বলছি, ভারতীয় জনতা পার্টির সরকার 10 মাস পরে বাংলার মানুষ তৈরি করবে। আমরা যোগ্যদের তালিকা বের করে সেই যোগ্যদের নিয়ে যোগ্য তালিকা নিয়ে তাদেরকে আইনি লড়াই করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো। 3 মাসের ডেডলাইনের বিষয় নেই, অর্থাৎ এই মুহূর্তে যোগ্যদের চিন্তিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এবং আমি উচ্চতর আদালত থেকে সবাইকে অনুরোধ করব যে এই প্রায় 18,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন এটা দেখার দায়িত্ব আমাদের। কোনো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মিডিয়ার সামনে কাঁদছিলেন এবং বলছিলেন আমাদের সামাজিক সম্মান নষ্ট হলো। আমি আপনাদের বলছি, আমি 2,33,27,000 মানুষের প্রতিনিধি হিসেবে বলছি, এই মহতী বিধানসভার সামনে দাঁড়িয়ে বলছি, আমার একাধিক এমএলএকে সাথে নিয়ে বলছি, আপনারা যোগ্য এটা 44 নম্বর প্যারাতে বলে যাওয়া হয়েছে। তাদের চাকরি বাতিল হবে, তাদের কারো তালিকা প্রকাশ না করলেও সুপ্রিম কোর্ট 3-4টি বিষয় বলেছেন। তাতে 1 নম্বর হচ্ছে যে ওএমআর পুড়িয়ে দিয়েছিল পার্থ চ্যাটার্জি, এসপি সিনহা, সুবীরেশ বাবুরা, সেই মনীষ জৈনরা, সেটাকে সিবিআইর যে সিট হয়েছিল তারা একটা এক্সট্রাঅর্ডিনারি গুড জব করেছে। ক্ষেত্রে সেই সিট সেই সমস্ত গাজিয়াবাদ থেকে পুনরায় ওএমআর বের করেছেন। তাতে সুপ্রিম কোর্ট পরিষ্কার 44 প্যারাতে বলেছে ওএমআর এ যাদের নাম্বার টেম্পারিং করা হয়েছে কেবলমাত্র তাদের চাকরি বাতিল করতে হবে। তালিকাটা এসএসসি রাজ্য সরকার পরিচালিত, তাকে ঠিক করতে হবে, যেহেতু কোর্টে দেয়নি। এবং প্যানেলের মেয়াদের পরে একটা প্যানেলের মেয়াদ থাকে, এসএসসির রুলস ভায়োলেশন হয়েছে। এই মেয়াদের পরে যে 2000 জন কোভিডের সময় নিয়োগ হয়েছে, 2020 সালে বিকাশ ভবনে লুকিয়ে লুকিয়ে ইন্টারভিউ করে নিয়োগ করা হয়েছে, সেই তাদেরকে বাতিল করার জন্য বলা হয়েছে। এমন 3-4টি পয়েন্ট তারা দিয়েছেন। তাই যোগ্যদের ক্ষেত্রে আমি মনে করি কোনো সময়সীমা নেই, তাদের চিন্তার এই মুহূর্তে কোনো কারণ নেই। তাদের সুপ্রিম কোর্টে ইন্ডিভিজুয়াল রিট করার অ্যাম্পেল স্কোপ রয়েছে, অতএব তাদের সঙ্গে বাংলা আছে। আপনারা মেধাযুক্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আপনারা এতটুকু মাথা নত করবেন না। সুপ্রিম কোর্টের অর্ডারে রাজ্য সরকারের অসহযোগিতার কথা বলা হয়েছে, 17 দফা করাপশনের কথা বলা হয়েছে, 17 টাইপ অফ ম্যাল প্র্যাকটিসেস হ্যাপেন রিগার্ডিং দিস রিক্রুটমেন্ট, এটা বলা হয়েছে। আমরা সবাই চাকরি যাক, এটা কারোর চাইনি, চাইব না, অযোগ্য ছাড়া। কিন্তু আমরা সবাই 2022 সালের 5ই মে মমতা ব্যানার্জির সভাপতিত্বে যে অতিরিক্ত শূন্যপদ তৈরির রেজুলেশন ক্যাবিনেট করেছিল, সেই ক্যাবিনেটকে জেলে দেখতে চাই। 3000 চাকরি রিক্রুটমেন্টের জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ওম প্রকাশ চৌটালাকে 5 বছর তিহার জেলে কাটাতে হয়, 2022-এ 5ই মে তদানীন্তন ক্যাবিনেট মিটিংয়ে উপস্থিত থাকা সব মন্ত্রী এবং হরিকৃষ্ণ দ্বিবেদী চিফ সেক্রেটারি, এডুকেশন সেক্রেটারি মনীষ জৈন, ফিনান্স সেক্রেটারি তদানীন্তন মনোজ পন্থ, এদেরকে জেলে দেখতে চায় বাংলা। এবং ডিভিশন বেঞ্চ হাইকোর্ট এই পয়েন্টে, সুপার নিউমেরারি পয়েন্টে
সিবিআই তদন্তর নির্দেশ দিয়েছিল। এরা আলাদা করে পিটিশন করে আগের সিজিআইয়ের কাছ থেকে স্টে লাগিয়েছিল। এই স্টে ভ্যাকেট করে যেহেতু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ম্যাক্সিমাম পয়েন্টকে আপহোল্ড করেছে সুপ্রিম কোর্ট গতকাল, আমরা চাই অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট তাকেও আগামী 8 তারিখে যে হিয়ারিং আছে এটা করতে হবে। কারণ 44 প্যারা, আবার বলছি, থার্ড টাইম রিপিট করছি, সেখানে ক্লিয়ারলি বলা আছে এই করাপশন প্রাতিষ্ঠানিক করাপশন, প্রতিষ্ঠান থেকে করা হয়েছে। এই করাপশন কোনো ইন্ডিভিজুয়ালের করাপশন নয়, এই করাপশন চোর মমতার নেতৃত্বে চোর তৃণমূল কংগ্রেস সরকার, তারা এই করাপশনের দায়ী একথা স্বর্ণাক্ষরে এই ঐতিহাসিক জাজমেন্টে লিখে দেওয়া হয়েছে। তাই সবাই প্রে করুন ভগবানের কাছে এই পাপ যাতে জেলে যায়। মমতা নামক এই চোর এবং পাপ, এই ঘৃণিত মুখ্যমন্ত্রীর চেয়ার আজকে বাংলাকে সর্বনাশ করেছেন। শুধু এক্ষেত্রে নয়, 113টা অবৈধ ওবিসি গ্রুপকে, যার মধ্যে 109টা মুসলমান, তাদেরকে ওবিসি করতে গিয়ে 10 লক্ষ সার্টিফিকেট বাতিল। পুনরায় সার্ভে হয়েও কোনো লাভ হবে না। 15ই জুলাই ডেট আছে আবার। এক্ষেত্রেও পথে বসালেন 10 লক্ষ মুসলিম যুবক যুবতীকে এবং বঞ্চিত করলেন প্রকৃত হিন্দু ওবিসিদেরকে। এরও পাপ আপনাকে ভুগতে হবে। আর থার্ড পয়েন্ট, আমরা আশাবাদী যে গতি প্রকৃতিতে ডিএ মামলার শুনানি শুরু হয়েছে পুনর্বার অনেকদিন পরে। 2015 সাল থেকে এরিয়ার সহ কেন্দ্রীয় হারে দিয়ে এই রাজ্য সরকারকে এককালীন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনার্সকে দিতে হবে। সেদিনের অপেক্ষায় আমরা আছি। আরো অনেক কিছু আপনারা দেখতে থাকবেন এবং 7 তারিখে মমতা ব্যানার্জি ড্রামা করুন। ওই দিন আমরাও চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেব। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। চোর মমতার বিরুদ্ধে আবার আওয়াজ তুলতে হবে। চোরেদেরকে আমরা জেলে দেখতে চাই।